হিট ট্রান্সফার ফার্স্টে হলো মোড অফ হিট ট্রান্সফার, মানে কি কি মাধ্যমে হিট ট্রান্সফার হইতে পারে। আচ্ছা, মোড অফ হিট ট্রান্সফার মানে কি কি প্রসেসে বা কি কি মাধ্যমে হিট ট্রান্সফার হইতে পারে। ফার্স্ট হলো কন্ডাকশন, সেকেন্ড কনভেকশন, থার্ড রেডিয়েশন। আচ্ছা, কোনটা কি মিন করে? ফার্স্টে কন্ডাকশন, কন্ডাকশন হইল এমন প্রসেস যে প্রসেসে একটা সলিড বডির ভিতর দিয়ে হিট ট্রান্সফার হয়। বুঝাতে পারছি? তো এইটা আবার দুইটা প্রসেসে হইতে পারে। ফার্স্ট হলো ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে, আর একটা হলো ফ্রি ইলেকট্রনের মাধ্যমে। ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে কন্ডাকশনের হিট ট্রান্সফার, এটা হলো ধর তোর একটা এরকম একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটার পাশে এরকম আরো স্ট্রাকচার থাকবে। তো এটা যখন কাঁপবে, তো এটা কাঁপলে পাশেরটাও কাঁপবে, তো এখানে কাঁপবে, তো এটা থেকে এটা হিট ট্রান্সফার হবে। সিমিলারলি এটা থেকে তার পাশেরটায়, এরকম করে ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে যে হিট ট্রান্সফার, এভাবে একটা কন্ডাকশন হইতে পারে। কন্ডাকশন আরেকটা প্রসেসে হইতে পারে যেটা হলো ফ্রি ইলেকট্রন। তো যদি কোনো ক্যারিয়ারের ফ্রি ইলেকট্রন থাকে তাহলে ওই ফ্রি ইলেকট্রনটা হিট ট্রান্সফার করতে পারে। ঠিক আছে? দেন সেকেন্ড কনভেকশন। কনভেকশন হইল একটা সলিড আর একটা ফ্লুইডের মধ্যে হিট ট্রান্সফার প্রসেস। মনে কর এটা একটা সলিড বডি, এই সলিড বডির পাশ দিয়ে এখানে লিকুইড ফ্লো হইতেছে। লিকুইড যে কোনো ফ্লুইড হইলেই হইলো। তো এগুলো যদি হট টেম্পারেচার হয় তো এখান থেকে হিট এটার মধ্যে ফ্লো হবে। এটা যে প্রসেসে হবে সেটা হলো কনভেকশন। ক্লিয়ার? তারপর রেডিয়েশন, থার্ড প্রসেস। রেডিয়েশন হলো ওয়েভের মাধ্যমে একটা হিট এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হবে, এটা হলো রেডিয়েশন। তো এখন আমরা কিছু ফর্মুলা দেখব। ফার্স্ট আমরা পড়বো কন্ডাকশন। কন্ডাকশনের ফার্স্ট ল হলো ফুরিয়ার্স ল। ফুরিয়ার্স ল বলতেছে যে হিট ফ্লাক্স, আচ্ছা এর আগে হিট ফ্লাক্স, হিট ট্রান্সফার এগুলার একটু ডেফিনেশন দিয়ে নিই। কিউ, এটা হলো হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার বলতে পারোস বা হিট ট্রান্সফার রেটও বলতে পারোস। এটা হলো কিউ ইকুয়ালস টু হলো জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়, এটা হলো কিউ। আরেকটা ইউনিট হইতে পারে ওয়াট। ঠিক আছে? কিউ প্রাইম, এটা মানে হলো ওয়াট পার মিটার, মানে প্রতি মিটারে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়। আর এটা হলো কিউ ডাবল প্রাইম, এটা হলো ওয়াট পার মিটার স্কোয়ার, মানে প্রতি ইউনিট এরিয়ায় প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হয়। এটাকে বলে হিট ট্রান্সফার কিউ। এটার স্পেশাল কোনো নাম নাই, এটা কিউ প্রাইম। আর ডাবল প্রাইমের নাম হইলো হিট ফ্লাক্স। আচ্ছা, এতটুকু যদি বুঝি তাহলে, আচ্ছা দেখ, এতটুকু যদি বুঝি তাহলে ফুরিয়ার্স ল। ফুরিয়ার্স ল বলতেছে যে আমার হিট ফ্লাক্স মানে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি ট্রান্সফার হবে, ওইটা প্রপোর্শনাল হয় ডিটি বাই ডিএক্স, যদি ওয়ান ডাইমেনশন হয়। আমি ফার্স্টে ওয়ান ডাইমেনশন নিয়ে কথা বলতেছি, ফার্স্টে থার্ড মানে তিন ডাইমেনশনে যা লাভ নেই, আস্তে আস্তে। তো এই সামনের মাইনাস দিয়ে ইন্ডিকেট করতেছে যে আমার হিট মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে ট্রান্সফার হবে। ঠিক আছে? এই মাইনাস কোনো নিউমেরিক্যাল ভ্যালুর মাইনাস না, এটা ডিরেকশনের মাইনাস। এটা কিউ ডাবল প্রাইম। তো কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু মাইনাস কে
ডিটি বাই ডিএক্স। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখন একটা স্পেশাল কথা হইলো, এই যে কে, এই কে কে আমি ইন্ট্রোডিউস করছি একটা কনস্ট্যান্ট হিসেবে, কিন্তু এই কে কখনো কখনো নিজে টেম্পারেচারের ফাংশনও হইতে পারে। ঠিক আছে, তারপর কনভেকশনের ফার্স্ট ল, কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু এইচ ডেল এস মাইনাস ডেল ইনফিনিটি। ডেল এস হলো সারফেসের টেম্পারেচার, আর ডেল ইনফিনিটি হলো যেটা তো ফ্লুইড ফ্লো হইতেছে, একটা ফ্লুইড ফ্লো হওয়া লাগবে কনভেকশন হইতে হইলে, যেটা ফ্লো হইতেছে তার টেম্পারেচার। ঠিক আছে, এই এইচ কে কি বলে, এইচ কে বলে হলো কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। আচ্ছা, আর একটু আগে আমরা দেখছি যে কিউ ইকুয়ালস টু কিউ ডাবল প্রাইম ইন্টু এ, এই যে এখানে এই মিটার স্কোয়ার, এটা তো ইউনিটের এরিয়া না, তাহলে মিটার স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিলে আমি এই কিউটা ফিরে পাবো, এই যে এই কিউ। তাহলে এখান থেকে লিখতে পারবো যে কিউ ইকুয়ালস টু কিউ ডাবল প্রাইম ইন্টু এ, ওয়াট আর ওয়াট পার মিটার স্কোয়ার, ইউনিট দেখলেই তো বোঝা যায়। তো এইখানে জাস্ট আমি যদি কিউ ডাবল প্রাইম এ দিয়ে গুণ করে দিই তাহলে কিউ পাবো, কিউ হলো হিট ট্রান্সফার, বা কিউ ইকুয়ালস টু এইচ এ টি এস মাইনাস টি ইনফিনিটি। এটা কি, এটা হলো ডিউ টু কনভেকশন, প্রতিটা প্রসেসের জন্য আলাদা আলাদা ফর্মুলা। এটা হলো ডিউ টু কনভেকশন হিট ট্রান্সফার, আর এটা হলো ডিউ টু কনভেকশন হিট ফ্লাক্স, এটা হলো কন্ডাকশনের জন্য হিট ফ্লাক্স। আর এটাকে যদি আমি এ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি এখানে হিট ট্রান্সফার পাবো। আচ্ছা, রেডিয়েশনে কি হয়, জি, এটা হলো ইরেডিয়েশন, মানে টোটাল যেই পরিমাণ রেডিয়েশন হইতেছে এইভাবে মনে রাখতে পারোস। তারপর আলফা, আচ্ছা, অ্যাবজর্পটিভিটি মানে কি, টোটালটার যত অংশ অ্যাবজর্ব করতে পারতেছে, টোটালটার যদি ওয়ান হয় তাহলে অ্যাবজর্পটিভিটি হবে অবশ্যই ওয়ানের থেকে জিরো, সরি ওয়ানের থেকে কম আর জিরো থেকে বেশি, তাই না? মানে টোটালটার কত অংশ এটা অ্যাবজর্ব করতে পারতেছে, এটি অ্যাবজর্পটিভিটি, আর কিছু না। তাহলে আমি বলতে পারবো যে আলফা অলওয়েজ ইকুয়াল অর গ্রেটার দেন জিরো অ্যান্ড লেস অর ইকুয়াল দেন ওয়ান। বুঝছি। আচ্ছা, তো কিছুই না, এইখানে জি অ্যাবজর্পশন ইকুয়ালস টু, আলফা তো ইন্ডিকেট করে যে কত অংশ অ্যাবজর্ব হইতেছে, তাহলে আলফা টাইমস জি। আচ্ছা, কন্ট্রোল ভলিউম মানে কি, ভলিউম ফিক্সড। আচ্ছা, কন্ট্রোল ভলিউম মানে হলো ভলিউম ফিক্সড, ভলিউম আমার চেঞ্জ হতে পারবে না, যা আছে ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম সেম। মনে করে এটা একটা কন্ট্রোল ভলিউম সিস্টেম, তো এটার মধ্যে এটা হইলো হিট ইন হইতেছে, জায়গায় ইন্টার হইতেছে হিট, এটারে আমি ই ইন্টার লিখলাম, ই ই ডট, ইর উপরে ডট মানে হইলো রেট, এনার্জি ট্রান্সফারের রেট হইলো ই ডট, আর ই হইলো টোটাল এনার্জি। ঠিক আছে, ই ডট ইকুয়ালস টু হলো রেট অফ এনার্জি ট্রান্সফার। আচ্ছা, এটা হলো কি পরিমাণ ইন হইতেছে, আর যেটা বাইরে হইতেছে ওটারে বলতেছে ই ডট আউট। আচ্ছা,
এক এনার্জি ঢুকতে পারে বাইরেতে পারে, আবার এমনও হইতে পারে যে কিছু এনার্জি এখানে সে নিজেই প্রডিউস করতেছে, হইতে পারে না? সম্ভব তো? হ্যাঁ হইতে পারে, তো ওইটার আমি বলতেছি ই ডট জেনারেশন। আচ্ছা, আবার এমনও হইতে পারে যে কিছু এনার্জি যে স্টোর করে রাখতেছে, সবই যে বের করে দেবে এমন তো না, কিছু স্টোর করে রাখবে না, স্টোর করে রাখলে টেম্পারেচার বাড়বে, তো কিছু স্টোর করে রাখতে পারে। তো এটারে আমি লিখতেছি ই ডট স্টোরড, এসটিডি। আচ্ছা, এই কয়েকটা কেস হইতে পারে, আর তো কিছু হইতে পারে না, তাই না? নিচে ও এনার্জি আসতে পারে, এনার্জি বের হইতে পারে, নিজে এনার্জি জেনারেট করতে পারে, কিছু এনার্জি ও স্টোর করে রাখতে পারে। তো এইগুলো দিয়ে আমরা এখন ব্যালেন্স করব। কি হইতে পারে দেখি, এনার্জি প্রথমে ঢুকলো, ই ডট ইন ঢুকলো, তারপর যেগুলো বের হয়েছে তাহলে ওগুলো এখান থেকে বাদ। আচ্ছা, তাহলে এটা মানে কি যতটুকু আছে এটা ইকুয়ালস টু কি, ই স্টোরড, তাই তো? দেখ, যতটুকু যতটুকু ঢুকছে মাইনাস যতটুকু বের হইছে, এটা ইকুয়ালস টু এনার্জি স্টোরড। কিন্তু সাথে আমার এখানে আরেকটা জিনিস আছে যে ও নিজেও এনার্জি জেনারেট করতেছে, তাহলে ওটা আমার যোগ করা লাগবে। আচ্ছা, এই হলো আমার ব্যালেন্স ইকুয়েশন। দেখ, এইটা হইলো ইন্টার করতেছে, এটা নিজে প্রডিউস করতেছে এখান থেকে, আর ও বের করে দিতেছে। এই সবগুলা মানে ইন্টার আর জেনারেশন দুটো যোগ করার পরে যেটা বের হইতেছে ওটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যতটুকু স্টোর আছে সেটা পাওয়া যাবে, তাই না? এটা তো জাস্ট কমন সেন্স। আচ্ছা, এখন আমরা একটু স্পেশাল কয়েকটা কেস নিয়ে পড়াশোনা করব, যেটা হইলো ফার্স্টে যে নো জেনারেশন। ঠিক আছে, যদি নো জেনারেশন হয় তাহলে আমার এই টার্মটা নাই। তারপর আচ্ছা, তারপর হলো স্টেডি ফ্লো। স্টেডি ফ্লো মানে কিছু স্টোরও করে রাখবে না। ঠিক আছে, মানে স্টোরড এনার্জিও জিরো, মানে ফার্স্টে আমরা একদম সিম্পল কেস নিয়ে আলোচনা করতেছি। স্টোরড এনার্জি জিরো, তাইলে আমি কি পাবো, যা ইন্টার করবে ওইটাই বের হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এটা আমার তখনই সত্য যখন আমার এই দুটা কন্ডিশন অ্যাপ্লাই করব। এটা একটা সলিড স্ল্যাব, স্ল্যাব তো বুঝি মানে একটা কংক্রিট ওয়াল মতো চিন্তা করা যেতে পারে। ওয়ালের এইখানে টেম্পারেচার T1, অপোজিট সাইডে টেম্পারেচার T2। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটার জন্য K1, লেন্থ L, আর একটা স্ল্যাব যেটার জন্য লেন্থ L, মানে দুইটা লেন্থ সেম। এইটা T3 ইজ ইকুয়ালস টু T1, আর এটা কাছাকাছি কোথাও, এটা T4। এটা হইল K2। এখন আমার কোশ্চেন, K1 বড় না K2 বড়? সঙ্গে লিখে দেই যে এখানে হইল গিয়ে নো জেন, নো হিট স্টোরড, ওয়ান ডাইমেনশনাল হিট ফ্লো, মানে হিট জাস্ট একদিকে ফ্লো হইতেছে, আমরা এটা নিয়ে কনসিডার করতেছি, অন্য অ্যাক্সিস গুলা বাদ। আর কনস্ট্যান্ট কে, কে তো আমার টি এর ফাংশন হইতে পারে, কিন্তু আমি এখানে কনস্ট্যান্ট কে নিয়ে আলোচনা করতেছি। এখন এগুলো হলো সিম্পলিফাইড ভার্সন। এখন বলতে হবে যে K1 বড় না K2 বড়। এইদিকে হিট ফ্লো হইতেছে, এইদিকেও হিট ফ্লো হইতেছে, এই T3 আর T1 সেম বলে দিছি, তাই না? তার মানে এই দিকের হিট ফ্লো আর এই দিকের হিট ফ্লো সেম। কিউ ইকুয়ালস টু ছিল মাইনাস কে ডিটি ডিএক্স, সরি কিউ ডাবল প্রাইম, তাই না? আচ্ছা, এখন দেখ এখানে T1 সেম, সবগুলোর জন্য নো জেনারেশন, নো হিট স্টোরড, 1D, আর কনস্ট্যান্ট কে, তাহলে Q1 আর Q2 সেম, এটা T1 K1।
মাইনাস কে টু ডিটি টু ডিএক্স। আচ্ছা, এটা কি? এটা হলো স্লোপ ডিটি বাই ডিএক্স। যদি দেখ এটা সেম, স্লোপ যদি বেশি হয় তাহলে কে কি হবে? কম হবে। তাহলে দেখ কোনখানে স্লোপ বেশি? এখানে, তাই না? তাই তো। আচ্ছা, তাহলে এখানে স্লোপ বেশি, তার মানে কি কে এর মান কম। এটা হলো 0.01, 0.1। এপাশে হলো কে। আচ্ছা, গ্লাসের জন্য হলো কে এর ভ্যালু কম। এটা হলো গ্লাস। গ্লাসের পর আসতেছে হলো লিকুইড। মান টান কিছু মনে রাখা লাগবে না, জাস্ট যে কে বেশি কে কম একটু মনে রাখলে পরে ইজি হয়। গ্লাসের পর আসতেছে হলো অ্যালয়। লাস্টলি এটা হলো পিওর মেটাল। আচ্ছা, যার জন্য কে এর মান বেশি তার জন্য ডেল টি হলো কম। বেশি হিট ট্রান্সফার যার জন্য বেশি, তার জন্য আমার কে বেশি। ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন। কোশ্চেন হইল যে রুম টেম্পারেচারে মেটাল ধরলে ঠান্ডা লাগে কেন? এটা বলতেছে, এই যে দেখ, এই যে পিওর মেটাল, পিওর মেটালের জন্য কে এর ভ্যালু হাই। কে এর ভ্যালু যদি হাই হয় তাহলে ও হিট ট্রান্সফার করতে পারে বেশি। তো ও তোর হাতের হিট নিয়ে তাড়াতাড়ি ট্রান্সফার করে সব জায়গায় ছড়াই দিতে পারে। হ্যাঁ, এর জন্য মনে হয় যে ওইটা ঠান্ডা। 1D এর জন্য আমরা শিখছি যে কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স। এটা যদি 1D না হয়ে 3D হয় তাহলে কি হবে? কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স, সবগুলো এক্সিসের সাপেক্ষে আমার চেঞ্জ নিতে হবে। তাই তো। হ্যাঁ, 3D তে হলে এই তো হবে। চেঞ্জটা খালি আমি 3 ডাইমেনশনে নিতেছি। আচ্ছা, তো এটার এইভাবে লেখা যাবে, নাবলা ডট টি। এইটা আমরা মনে রাখবো। আচ্ছা, 1D, দেন কনস্ট্যান্ট কে, স্টেডি ফ্লো, এন্ড নো জেন। যদি এই কয়েকটা কন্ডিশন আমি আমার কন্ট্রোল ভলিউম হিট ব্যালেন্স ইকুয়েশনের উপর অ্যাপ্লাই করি, তাহলে আমি এইটা পাবো। এটা একটু মেমোরাইজ করা লাগবে। মানে আমরা যদি ওই কন্ট্রোল ভলিউম হিট ব্যালেন্স ইকুয়েশন যেটা ছিল, এই যে এইটা, এই ইকুয়েশনের মধ্যে আমার এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। ওয়ান ডাইমেনশন লাগবে না যেহেতু আমি নাবলা দিয়ে লিখছি, একটু পরে 1 ডাইমেনশন লিখবো। আচ্ছা, কনস্ট্যান্ট কে, স্টেডি ফ্লো। স্টেডি ফ্লো মানে হইলো কোনো হিট স্টোর করবে না। নো চেন মানে কোনো হিট জেনারেশনও করবে না। এগুলো সবগুলো যদি আমি আমার কন্ট্রোলড ভলিউম হিট ট্রান্সফার ইকুয়েশনের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে আমি এই ল্যাপ্লাস ইকুয়েশন পাবো। এটা মানে হলো ডি স্কোয়ার টি বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টি প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টি প্লাস ডি জেড স্কোয়ার সমান 0। এটা হলো 3 ডাইমেনশনের জন্য, যে তাই না, এক্স ওয়াই জেড তিনটা আছে।
যদি আমি এটারে ওয়ান ডাইমেনশন বানাই দিই তাহলে কি হবে? এরা নাই। এটা হবে। এটার জন্য কি কি কন্ডিশন? হ্যাঁ, এটার জন্য এই সবগুলা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। 1D কনস্ট্যান্ট কে স্টেডি ফ্লো নো জেনারেশন, এগুলা কন্ডিশনগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ সবগুলা কন্ডিশন আলাদা আলাদা হইলে আলাদা আলাদা ইকুয়েশন আসবে। এখন আমি এটা সলভ করব টি বের করার জন্য। এখান থেকে যে টি ইকুয়ালস আসলে কত, আমি হিট ট্রান্সফার ইকুয়েশন বের করতে চাই। তো আমি এটারে টি কেমনে পাবো? ইন্টিগ্রেশন করতে হবে। একবার ইন্টিগ্রেশন করলে থাকবে ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু c1। আরেকবার যদি ইন্টিগ্রেশন করি ডিটি বাই ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে থাকবে টি, হয়ে যাবে c1x প্লাস c2। ঠিক আছে। আচ্ছা, তো এটার সাথে কম্পেয়ার করা যায় y ইকুয়ালস টু mx প্লাস c, তার মানে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তার মানে যদি আমি এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি তাহলে দুইটা প্লেনের মধ্যে আমার হিট ট্রান্সফারটা হবে একটা লিনিয়ার ইকুয়েশন। এরকম একটা লিনিয়ারলি আমি একটা লাইন পাবো। এটা হলো হিট ট্রান্সফারের লাইন, যে কোন এগুলো হলো এক্স, কোন এক্স এর জন্য আমার টেম্পারেচার কত, টেম্পারেচার লাইন। বুঝাতে পারছি? এটা টি1, এটা টি2, এগুলো হলো প্রতিটা এক্স চেঞ্জের জন্য টেম্পারেচার কত কত হবে। সি1 আর সি2 এর ভ্যালু আমি এখনো জানি না, সি1 আর সি2 এর ভ্যালু ক্যালকুলেট করা লাগবে। ক্যালকুলেট করার জন্য আমার কাছে বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিবে। বাউন্ডারি কন্ডিশন 1, বাউন্ডারি কন্ডিশন 1 কি? যখন আমার এই এক্স ইকুয়ালস টু 0, তার মানে হলো এই প্লেন, তখন আমার টেম্পারেচার কত? টি1। এটা আমার ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন, তো এটা আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে? এক্স ইকুয়ালস টু যদি আমি 0 বসাই তাহলে কি হয়? তখন আমার টি হয়ে যাবে কত? টি1। তার মানে c2 ইকুয়ালস টু টি1, এক্স ইকুয়ালস টু 0 ইনপুট করলে। আচ্ছা, এখন বাউন্ডারি কন্ডিশন 2। বাউন্ডারি কন্ডিশন 2 কি হইতে পারে? বাউন্ডারি কন্ডিশন 2 হইতে পারে যে আমার এখান থেকে এতটুকু, এটা টি2 আমি বলে দিছি, এটা আমার টোটাল লেন্থ এল ধরলাম। যখন এক্স ইকুয়ালস টু এল তখন আমার টেম্পারেচার কত? টি2। আচ্ছা, তাহলে আমি লিখতে পারবো যে এক্স ইকুয়ালস টু এল হলে টি2 ইকুয়ালস টু c1 এল প্লাস c2 t2 ইকুয়ালস টু c1 এল। c2 এর ভ্যালুটাকে বের করছি, সেটা হলো t1। তাহলে এখন c1 ইকুয়ালস আসতেছে কত? t2 মাইনাস t1 বাই এল। এখন এই যে কোয়ান্টিটিটা t2 মাইনাস t1 বাই এল, এটা কি পজিটিভ না নেগেটিভ? t1 ছিল হাই টেম্পারেচার, t2 হলো লোয়ার টেম্পারেচার, নেগেটিভ। তার মানে c1 এর ভ্যালু আসতেছে আমার নেগেটিভ। আসলে তো নেগেটিভ আসা উচিত। c1 কি আমার স্লোপ, তো স্লোপ তো নেগেটিভ আসতে হবে, কারণ টেম্পারেচার আমার কমতেছে। স্লোপ যদি আমার পজিটিভ হয় তাহলে তো টেম্পারেচার আরো বাড়বে, আস্তে আস্তে যত ভিতরে যাবে টেম্পারেচার কি বাড়বে? কখনোই না, কমবে। তো নেগেটিভ আসার কথা ছিল, নেগেটিভে আসছে। এখন এই c1 আর c2 এর ভ্যালু আমি এই যে আমার ইকুয়েশন এটার মধ্যে আমি ইনপুট দেব। দিলে আমি এইখানে টির জন্য আমি একটা ইকুয়েশন এস্টাবলিশ করতে পারবো, যে টি অফ এক্স ইকুয়ালস টু c1, c1 হলো t2 মাইনাস t1, t2 মাইনাস t1 বাই l ইন্টু এক্স প্লাস t2। ইকুয়েশনের নাম টেম্পারেচার ইকুয়েশন বলে এটাকে। টেম্পারেচার ইকুয়েশন।
আচ্ছা, এই টেম্পারেচার ইকুয়েশনটা কিন্তু অনলি তখন ইউজ করা যাবে তখন যখন আমি অতগুলা কন্ডিশন অ্যাপ্লাই করছি। ওই কন্ডিশন না থাকলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, এটা দিয়ে আমি এক্স এর যে কোনো পজিশনের জন্য টেম্পারেচার বের করতে পারবো। কারণ দেখ, এই টিটা কিন্তু অনলি এক্স এর ফাংশন। এল কনস্ট্যান্ট, টি টু কনস্ট্যান্ট, টি ওয়ানও কনস্ট্যান্ট। তো জাস্ট এই টিটা এক্স এর ফাংশনের ইকুয়েশন, তার মানে এক্স যদি আমি জানি, আমার এরকম ছিল। তো এটার মধ্যে আমি যদি এক্স জানি, এক্স বলতে এখান থেকে এতটুকু এক্স জানি, তো প্রতিটা এক্স এর জন্য আমি টেম্পারেচার বের করতে পারবো এই ইকুয়েশন থেকে। এটা বের করতে পারবো। এক্স যদি আমার এখানে না হয় এখানে হয়, তাহলে আমি এটাও বের করতে পারবো। বুঝতে পারছি? কিউ ডাবল প্রাইম ইকুয়ালস টু মাইনাস কে ডিটি বাই ডিএক্স, দেন কিউ ইকুয়ালস টু মাইনাস কে এ ডিটি বাই ডিএক্স। তো এখান থেকে আমি ডিটি বাই ডিএক্স বের করতে চাই। ডিটি বাই ডিএক্সটা কত? এই ডিটি বাই ডিএক্স বের করবো কেমনে? এই যে আমি টি এর এতক্ষণ ধরে এত কষ্ট করে টি এর একটা ইকুয়েশন এস্টাবলিশ করছি, এই টি এর ইকুয়েশনকে আমি ডিফারেন্সিয়েট করে দিব। ডিফারেন্সিয়েট করে দিলেই তো ডিটি বাই ডিএক্স হবে, তাই না? তো এটা ডিফারেন্সিয়েট কর, ডিফারেন্সিয়েট করলে কি থাকবে? ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু, এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, এটা কনস্ট্যান্ট, টি টু মাইনাস টি ওয়ান বাই এল, খালি এতটুকুই থাকবে, আর টি টু তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা নিয়ে আমি এখানে ইনপুট দিব, দিলে কি থাকতেছে? কিউ ইকুয়ালস টু মাইনাস কে এ টি টু মাইনাস টি ওয়ান বাই এল। তো এটাকে এভাবেও লেখা যাবে যে কিউ ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু বাই এল বাই কে। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমি ইলেকট্রিক সার্কিট তো পড়ছি, তাই না? ওখানে এরকম পড়ছি যে আই ইকুয়ালস টু হাই পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল বাই রেজিস্ট্যান্স পড়ছি। তো এটার সাথে এটার কম্পেয়ার করলে দেখ কি হয়, যে এখানে হাই টেম্পারেচার মাইনাস লোয়ার টেম্পারেচার, এখানে হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, তার মানে ভোল্টেজ আর টেম্পারেচারগুলো ইকুইভ্যালেন্ট কাজ করতেছে। আর নিচে হইলো রেজিস্ট্যান্স, তাহলে এটার নিচেও রেজিস্ট্যান্স থাকা লাগবে। আর কিউ আর আই এর মধ্যে সিমিলারিটি কি? কিউ হইলো আমার এনার্জি ট্রান্সফার রেট, মানে এনার্জি বাই টি, জুল পার সেকেন্ড। আর এটা হইলো আমার চার্জ ট্রান্সফার রেট, আই, কিউ বাই টি, তাই না? তার মানে এইটাও একটা কিছুর রেট, এটাও রেট, তার মানে এই দুইটাও প্রায় সিমিলার। এগুলোরে আমি ইকুইভ্যালেন্ট বলতেছি, তাইলে এটারে, সরি, এটা যদি আর হয় তাহলে এটাও একটা রেজিস্ট্যান্স হওয়া লাগবে। তো এটা যে রেজিস্ট্যান্স, এটারে আমি শুধু রেজিস্ট্যান্স বলতেছি না, এটারে বলা হলো থার্মাল রেজিস্ট্যান্স। যেহেতু হিট ট্রান্সফার করতেছে এই জন্য থার্মাল রেজিস্ট্যান্স। আচ্ছা, থার্মাল রেজিস্ট্যান্স ফর কন্ডাকশন, যেহেতু যেহেতু এটা কন্ডাকশনের জন্য, তো এটাকে ইন্টিগ্রেট করে এইভাবে, আর কে বা আর কন্ডাকশন এখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই। কনভেকশনের জন্য কি শিখছি? কিউ ইকুয়ালস টু কি ছিল? এইচ এ বাই, সরি, এইচ এ ইন্টু টি এস মাইনাস টি ইনফিনিটি। দেন এটাকে ওইভাবে লেখা যাবে টি এস মাইনাস টি ইনফিনিটি বাই 1 বাই এইচ এ। জোর করে এটার নিচে কিছু লিখছি যাতে আমি এটাকে আর হিসেবে রিপ্লেস করতে পারি। তো এইটাও আমার একটা রেজিস্ট্যান্স হইতে হবে। তো এই রেজিস্ট্যান্সটাকে বলতেছি আমি থার্মাল রেজিস্ট্যান্স। ফর কনভেকশন, আর কনভেকশন ইকুয়ালস টু 1 বাই এইচ এ, আর কন্ডাকশন আচ্ছা, এটা কে যদি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম। এটাই তো আমরা একটু আগে পড়ছি, যার কে বেশি তার জন্য হিট ট্রান্সফার বেশি হয়। তার মানে কে বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে, রেজিস্ট্যান্স যদি কম হয় তার মানে বাধা কম। রেজিস্ট্যান্স কম হওয়া মানে কি? বাধা কম, বাধা কম হওয়া মানে কি? হিট ট্রান্সফার বেশি। তার মানে কে যদি বেশি হয় তাহলে হিট ট্রান্সফার বেশি হবে।
তো এগুলারে আমার এত কষ্ট কইরা এই ইলেকট্রিক সার্কিটের সাথে কম্পেয়ার করা দরকারটা কি? দরকার হইল যে এগুলারে আমি ইলেকট্রিক সার্কিটের মতো সলভ করতে পারবো। আমি একটু আগে এটা লিখছিলাম যে এখানে একটা টেম্পারেচার ছিল T1, এটা একটা টেম্পারেচার T2। যদি এরকম হয় তো এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো যে এই T1 এটার ইকুইভ্যালেন্ট ছিল V1 কারেন্টের ক্ষেত্রে। তো এটা লিখতে পারবো যে T1 মাইনাস T2, বা এখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে যেহেতু টেম্পারেচার ড্রপ হয়েছে, জাস্ট এখানে লিখে দেব আর কন্ডাকশন, আর ইকুয়ালস টু কত হবে কিউ। সিস্টেমটা আর একটু কমপ্লেক্স, এখন আর এত ইজি নাই। এখন আমার একটা সিম্পল বল না, এখন একটা কম্পোজিট বল হয়ে গেছে। এটা হইল K1, এটা হইল K2, এটা হইল T3। আচ্ছা এখন তাইলে আমি কি করব? এখন আমার কোশ্চেনে দেয়া আছে T1 আর T3, এগুলো দুইটা হইল নোন, আর আমার কাছে জানতে চাইছে T2 ইকুয়ালস টু কত। আমার দিয়ে আরো কিছু দিয়ে দিছে, সেগুলো হইলো কে জানি আমি, K1 জানি, K2 জানি। আমি তো দুইটা আলাদা আলাদা করে করি নাই, তো আমি কি করব এখন? আমরা তো সার্কিট সলভ করতে পারি ইলেকট্রিক্যাল, থার্মাল সার্কিট তো সলভ করা শিখি নাই। ইলেকট্রিক সার্কিট সলভ করা, থার্মাল সার্কিট সলভ করা প্রায় সেম। এখন প্রায় সেম বলতে কেমন, যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হইলো এতটুকুর মধ্যকার রেজিস্ট্যান্স, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা এতটুকুর মধ্যে রেজিস্ট্যান্স, অবশ্যই ভিতরে বাধা আছে। তো এগুলো আমি রেজিস্ট্যান্স দিয়ে আঁকছি। তো আঁকার পরে এখন দেখে এই দুইটা রেজিস্ট্যান্স কেমন করে আছে, সিরিজে না প্যারালালে? সিরিজে। তো আমি নর্মাল ইলেকট্রিক্যাল সার্কিট যেভাবে রেজিস্ট্যান্স সিরিজে থাকলে যা করি, এইখানেও এই রেজিস্ট্যান্সগুলো জাস্ট সিরিজে থাকলে যা হবে তাই করব। তো এখানে কি করব, আমি লিখব যে হিট ফ্লো বা হিট ট্রান্সফার কিউ ইকুয়ালস টু, আমি জানি যে আই ইকুয়ালস টু V1 মাইনাস, সরি, V2 বাই আর ইকুইভ্যালেন্ট, তাই না? তো আমি জাস্ট এটাও এখানে সেম জিনিস লিখবো, V1 এর জায়গায় কি হয়ে যাবে টি। তো আমার হাই টেম্পারেচার ছিল T1 মাইনাস T3, এখন এদের মধ্যকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা সেটা আমার লেখা লাগবে, আর ইকুইভ্যালেন্ট। এখানে এখানে আর ইকুইভ্যালেন্ট কি হবে, এই দুইটা যেহেতু আমার সিরিজে আছে, তাহলে কি করব, জাস্ট দুইটা রেজিস্ট্যান্স যোগ করে দিব। তো T1 মাইনাস T3 বাই R1 প্লাস R2। এখন R1 কি আর R2 কি? R1 হলো আমার প্রথম স্ল্যাব যেটা, এইটার জন্য আমার কন্ডাকটিভ রেজিস্ট্যান্স, আর R2 হলো এটার জন্য, এই সেকেন্ডটার জন্য কন্ডাকটিভ রেজিস্ট্যান্স। সরি, এখানে L জানা লাগবে, এটা L1, এইটা L2, যেটা আমি লিখতে মনে নাই। আচ্ছা, তো R1 ইকুয়ালস টু কি হবে, L1 বাই K1 A, R2 ইকুয়ালস টু L2 বাই K2A। ঠিক আছে, এই দুইটার জন্য ধরে নিতেছে ক্রস সেকশনাল এরিয়া সেম। তো R1 জানি, R2 জানি, এগুলো আমি এখানে ইনপুট করে দিব। এটা হইলো আমার হিট ট্রান্সফার। তো এটার ভ্যালু আমি বের করতে পারবো, আমার সব দেয়া আছে। তার মানে আমার কিউ এখন নোন, যেহেতু আমার এইটা নো হিট জেনারেশন স্টেডি ফ্লো কনস্ট্যান্ট কে, তাইলে আমার এখানে সবগুলোর জন্য হিট ফ্লাক্স সেম। হিট ফ্লাক্স সেম হইলে আমার হিট ট্রান্সফারও সেম, তার মানে প্রতিটা পার্টের জন্য আমার হিট ট্রান্সফার সেম আসবে। পুরোটা নিব না, আমি যদি এখন এই এতটুকু করি, এতটুকুর জন্য এখন কন্ডিশন করি, মানে
কনসিডার করি, তাহলে এইগুলোর জন্য আমার কিউ এর ভ্যালু আগে যেটা আসছে ওইটাই আসবে। মানে এটা মানে এরকম ইলেকট্রিক সার্কিট দিয়ে আর কি। আমার কিউ তো এখন রিপ্রেজেন্ট করতেছে আই কে, তাই না? যদি আমার সিরিজে দুইটা রেজিস্ট্যান্স যুক্ত থাকে তো ওগুলোর মধ্য দিয়ে আমার আই সেম। তো এইভাবে চিন্তা করতে পারো যে এই দুটার মধ্যে দিয়ে তো আমার আই সেম। আই যদি সেম হয় তাহলে আমার এখানে কিউ সেম হবে। তাহলে একদম আমার ঝামেলা একদমই নাই, তাহলে জাস্ট ইলেকট্রিক সার্কিটে চলে যাবে। যখন এগুলো আসবে ম্যাথ, ইলেকট্রিক সার্কিটে চলে যাবো ডাইরেক্ট। তার মানে সবগুলোর জন্য কিউ সেম। এখন আমি এই এতটুকুর জন্য মানে শুধু আর ওয়ানের জন্য কনসিডার করতেছি, মানে এতটুকু। তো এটা আমি লিখতে পারবো যে আবার কিউ ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু বাই আর ওয়ান। কিউ ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু বাই আর ইকুয়ালস টু কত, এল ওয়ান কে ওয়ান বাই এ। এইখানে আমার টি টু বাদে সব জানা, এটা নোন, এইটাও নোন, এইটাও, এইটাও সবগুলা নোন, শুধু এইটা জানি না। তাহলে আমি এই টি টু বের করতে পারবো। আমার কোশ্চেন সলভ। আমার তো টি টুই চাইছিল। সিমিলারটা এখন কিছু কনভেকশনও আছে, আগে যা ছিল তাই। হুম, আগের সবই আছে। এইচ ওয়ান আর এইচ টু এখন দিয়ে আছে যেহেতু কনভেকশন আছে। তোর টি ইনফিনিটি ওয়ান আর টি ইনফিনিটি টু এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন আমার টি ওয়ান বের করতে হবে, টি টু বের করতে হবে, টি থ্রি বের করতে হবে। তো এখন কি করব, এখন এটার থার্মাল সার্কিটের মানে থার্মাল সার্কিটটা আঁকবো ইলেকট্রিক সার্কিটের মতো করে। ফার্স্ট একটা আমার রেজিস্ট্যান্স যেটা হলো আমার কনভেকশনের জন্য, আর ওয়ান কনভেকশন। তারপরে আমার একটা কন্ডাকশন এখানে, আর টু কন্ডাকশন। তারপর আমার আর একটা রেজিস্ট্যান্স, এটা হলো এইখানে, আর থ্রি কন্ডাকশন। তারপর আবার এইখানে, এখানে কি হবে আরেকটা কনভেকশন। এগুলো সবগুলো কিসে আছে, সিরিজে। তো এখন জাস্ট আমার টি ইনফিনিটি ওয়ান টি ইনফিনিটি টু দিয়ে দিছে, টি ওয়ান টি টু আর টি থ্রি বের করতে বলছে। এখন জাস্ট ওরকম লিখবো কিউ ইকুয়ালস টু টি ইনফিনিটি ওয়ান মাইনাস টি ইনফিনিটি টু বাই আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে এগুলো সবগুলো যোগ। আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর। এখন এই সবগুলোর জন্য আমি ফর্মুলা জানি, লিখতে পারবো টি ইনফিনিটি ওয়ান মাইনাস টি ইনফিনিটি টু বাই আর ওয়ান। আর ওয়ান কিসের জন্য ছিল, কনভেকশন, কনভেকশনের জন্য ছিল ওয়ান বাই এইচ ওয়ান এ, প্লাস আর টু ছিল কন্ডাকশন, এল ওয়ান বাই কে ওয়ান এ। আর টু ছিল, সরি আর থ্রি ছিল কন্ডাকশন, এল টু বাই কে টু এ। আর ফোর কি ছিল, কনভেকশন, ওয়ান বাই এইচ টু এ। সবগুলা জানি কিউ এর জন্য সলভ করব, ঠিক আছে। যেহেতু এগুলো সবগুলো সিরিজে, তাহলে সবগুলোর জন্য কিউ সেম। এখন আমি আবার জাস্ট প্রতিটা আলাদা আলাদা করে লিখব, যে এই যে এইখানের জন্য ফার্স্টে এতটুকুর জন্য আমি কিউ লিখবো, তাহলে আমি টি ওয়ান সলভ করতে পারবো। আমি আবার কিউ ইকুয়ালস টু লিখতে পারবো টি ইনফিনিটি ওয়ান মাইনাস টি ওয়ান টু আর ওয়ান। এখন আমি কিউ জানি, সো এটা কিউ ডাবল প্রাইম না, এটা হলো কিউ আর কি, আমি মার্ক করছি। এখন আমি এই কিউ জানি, টি ইনফিনিটি ওয়ান আমার দেয়া আছে, টি ওয়ান আমার বের করতে হবে, আর ওয়ান তো আমি জানি এইচ ওয়ান এ। তো এখানে টি ওয়ান বাদে সব জানি, টি ওয়ান সলভ করতে পারবো। সিমিলারলি এখন আমি টি ওয়ান জানি, এতটুকু যদি নেই, এতটুকু নিলে আমি আবার লিখতে পারবো যে কিউ ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু বাই আর টু, এটা হলো কন্ডাকশন। তো কিউ ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু বাই এল ওয়ান বাই কে ওয়ান এ।
এখানে আমি T2 বাদে সব জানি, একটু আগে T1 সলভ করছি, তাই T2 বাদে সব জানি, তো T2 সলভ হবে। সিমিলারলি এইখানে যদি আবার করি তাইলে আমি T3টাও পেয়ে যাব।